ক্লাস 12-এর আমরা অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড শুরু করেছিলাম। একটা ক্লাস আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড যে ক্লাসটা আলোচনা করব, অর্থাৎ গতদিন যতটা হয়েছিল তারপর থেকে আমরা আলোচনা করব। গতদিন ক্লাসে আমরা রোজনমান বিজারণ, স্টিফেন পদ্ধতি এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকিনের ওজোনোলিসিস দ্বারা। এই অ্যালকিনের ওজোনোলিসিস এই পদ্ধতিটা আমরা কিন্তু ক্লাস 11-এ অলরেডি পড়ে চলে এসেছি। সেটা কীরকম? অ্যালকিন অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগগুলোকে বলা হয়ে থাকে অ্যালকিন। তাহলে এই অ্যালকিনের যদি আমরা ওজোনোলিসিস করি, মাঝখান থেকে কার্বন কার্বন দ্বিবন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে RCH ডাবল বন্ড O অর্থাৎ একটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়। তবে বিক্রিয়াটা প্রথমে ওজনের সাথে তোমার দ্বিবন্ধনযুক্ত যৌগ বিক্রিয়া করে ওজোনাইড গঠন করে। যে ওজোনাইডকে জিঙ্ক ডাস্ট এবং ওয়াটার সহযোগে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, অ্যালডিহাইড আমরা পেয়ে থাকি। অর্থাৎ এইটা এদিক থেকে আর এই পোর্শনটা এদিক থেকে ভেঙে যায়, ভেঙে গিয়ে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়। এরপরে যেটা বলছে দেখো, ওটাতে আমরা একটা সাধারণ এক্সাম্পল নিয়েছিলাম। স্পেসিফিক এক্সাম্পল নিয়ে যদি আমরা বলি, প্রোপ-1 এর ওজোনোলিসিস করলে এদিক থেকে এইটা ভাঙবে, অর্থাৎ এই অংশটা হয়ে যাবে তোমার অ্যাসিটালডিহাইড, আর এই অংশটা এক কার্বনযুক্ত একটা অ্যালডিহাইড, সেটা আমরা পাবো ফরম্যালডিহাইড। ঠিক একইভাবে আমরা যদি এই অ্যালকিনটা নিয়ে বিউট-2-ইন এর যদি ওজোনোলিসিস করি, তাহলে 2 অণু আমরা কিন্তু অ্যাসিটালডিহাইড পাবো। তাহলে এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওজোনোলিসিস বিক্রিয়ার ফলে আমরা অ্যালডিহাইড পাচ্ছি। ঠিক একইভাবে ওজোনোলিসিস বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু কিটোনও প্রস্তুত করতে পারি। তাহলে সেক্ষেত্রে যে অ্যালকিনটা আমরা নেব, সেখানে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে দুটো অ্যালকিল মূলক, দুদিকে দুটো করে অ্যালকিল মূলক যুক্ত থাকতে হবে। অর্থাৎ এর যদি ওজোনোলিসিস করা হয়, তাহলে মাঝখান থেকে ওটা ভেঙে যাবে, মাঝখান থেকে এটা ভাঙার পর তাহলে 2 অণু কিটোন তৈরি হবে। যেমন ধরো এখানে আমরা যেটা নিয়েছি তোমার এদিকে ফিনাইল মিথাইল আর এদিকে দুটোই মিথাইল, তাহলে এদিকে ফিনাইল মিথাইল কিটোন অর্থাৎ অ্যাসিটোফেনল, আর এটা হচ্ছে তোমার অ্যাসিটোন। তাহলে এখান থেকে যেটা আমাদের বোঝা যাচ্ছে যে আমরা যে অ্যালকিনটা নেব, সেই অ্যালকিনের প্রকৃতি অনুযায়ী আমরা কিন্তু কিটোনগুলো পাবো। সেটা কিটোনও পেতে পারি, অ্যালডিহাইডও পেতে পারি। এরপরে আর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মেথড আমাদের আছে, এটা কিন্তু আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। অ্যালকিন যৌগকে যদি আমরা PdCl2, প্যালাডিয়াম ক্লোরাইড, CuCl2 জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর মাধ্যমে যদি আমরা উত্তপ্ত করি, মেনলি এখানে টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, টেম্পারেচার যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয়, তাহলে এই ইথিনটা বা ইথিলিনটা অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। তবে এই ইথিলিন ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করলে আমরা এখানে কিন্তু কিটোন পাবো। অর্থাৎ এই যে ওয়াটার অ্যাডিশান অ্যাকচুয়ালি এখানে ঘটছে, সেই ওয়াটার অ্যাডিশানে যে ডাবল বন্ড ওটা, ওই সি ডাবল বন্ড ওটা মার্কোনিকফ রুল অনুযায়ী ঘটবে। তাহলে সেটা আমরা এখান থেকে এই জিনিসটা পরিষ্কারভাবে বলতে পারছি যে আমরা এখানে কিন্তু অ্যালডিহাইড পাবো না, কিটোন পাবো। তাহলে এই পদ্ধতিতে অর্থাৎ ওয়াকার পদ্ধতিতে অ্যালডিহাইড হিসাবে শুধুমাত্র আমরা কিন্তু অ্যাসিটালডিহাইড পেয়ে থাকি, কোনো কিটোন পাই না। এই ওয়াকার পদ্ধতি ছাড়া আর একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে শুধুমাত্র অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, কোনো কিটোন প্রস্তুত করা যায় না। সবথেকে ছোট একটা অ্যালকিন যৌগ আমি নিয়ে তাতে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়া যুক্ত হয়। আর এখানে যে অনুঘটকটা নেওয়া হয়েছে দেখো, ওটা হচ্ছে CO কোবাল্ট, CO4 তার হোল 2, ডাইকোবাল্ট অক্টা কার্বনিল এই অনুঘটক। উচ্চ চাপে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন পরমাণুগুলির মধ্যে একটাতে কার্বন আর একটাতে হাইড্রোজেন, অর্থাৎ CH3 CH2 CHO। দেখো CH ডাবল বন্ড, এই CH2 এইটা এইরকম যুক্ত ছিল, তাহলে একটাই যদি কার্বন, একটা কার্বন যদি হাইড্রোজেন যুক্ত, তাহলে CH3 হয়ে গেল, আর এইটাই হয়ে যাবে তোমার CH2
CHO। তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন দুটো অংশই যুক্ত হবে দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন পরমাণুগুলির মধ্যে। এবার দেখো ইথিলিনের পরিবর্তে আমরা এখানে একটা নিয়েছি প্রোপ 1A। এই যে প্রোপ 1A নিয়েছি তা সেখানেও কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের উপস্থিতিতে যদি আমরা ডাইকোবাল্ট অক্টাকার্বনিলকে উচ্চ চাপে উত্তপ্ত করি তাহলে দেখা যাচ্ছে যে একবার তোমার এইটা এই কার্বনের CHOটা যুক্ত হয়েছে, আরেকবার দেখা যাচ্ছে যে প্রান্তের কার্বনে অর্থাৎ CH3 CH2 CH2 তার সাথে CHOটা যুক্ত হয়েছে। অর্থাৎ যেখানে কম সংখ্যক অ্যালকিল মূলক আছে, যেখানে কম সংখ্যক অ্যালকিল মূলক আছে তাতে যখন CHOটা যুক্ত হচ্ছে স্টেরিক হিন্ডেন্সের পরিমাণটা কম হচ্ছে। স্টেরিক হিন্ডেন্সের পরিমাণটা কম হওয়ার কারণেই মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে সেইটাই কিন্তু উৎপন্ন হচ্ছে। এটা প্লাস নয়, এটা কিন্তু একটা বন্ড হিসাবেই তোমরা ওটাকে ধরে নেবে। এবার দেখো আমি এখানে পরিষ্কার বলেই দিয়েছি যে অক্সো পদ্ধতিতে কিন্তু কোনো কিটোন প্রস্তুত করা যায় না। ওয়াকার পদ্ধতি, অক্সো পদ্ধতি দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট যেটা বলছি দেখো অ্যালকাইন থেকে, এটাও কিন্তু আমরা ক্লাস 11-এ পড়ে চলে এসেছি। অ্যালকাইন তাতে যদি জল যোগ করা হয়, জল যোগ করতে গেলে আমাদের যে রিয়াকশান কন্ডিশন যে 20% সালফিউরিক অ্যাসিড, মার্কিউরিক সালফেট 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কোথাও কোথাও দেখবে এটা 1% HgSO4 দেওয়া থাকে। তাহলে প্রথমে যেটা উৎপন্ন হয় ভিনাইল অ্যালকোহল, সেটা অত্যন্ত দূষিত যৌগ। এই ভিনাইল অ্যালকোহল নিজেদের মধ্যে পুনর্বিন্যাসের মাধ্যমে তোমার অ্যাসিটালডিহাইড গঠন করে। এখানে যে পুনর্বিন্যাসটা ঘটে সেই পুনর্বিন্যাসের আমি মেকানিজমটা একটুখানি তোমাদের বলে দিতে চাই। ধরো এইটা হচ্ছে আমার ভিনাইল অ্যালকোহল, এখানে এইটা আসে, এইটা এখানে চলে আসে, তার মানে এই হাইড্রোজেনটি এখানে যুক্ত হয়ে গিয়ে CH3 ACH ডাবল বন্ড O অর্থাৎ অ্যাসিটালডিহাইড। এবার বলছে দেখো আমরা যদি অ্যাসিটিলিনের মধ্যে জল যোগ করি তাহলে আমরা অ্যালডিহাইড অর্থাৎ অ্যাসিটালডিহাইড পাচ্ছি, কিন্তু যদি আমরা উচ্চ অ্যালকাইন ব্যবহার করি সেখানে বলছে যে আমরা আর অ্যালডিহাইড পাবো না, সেখানে কিন্তু কিটোন পাবো অর্থাৎ C ডাবল বন্ড O, আর এখানে সিঙ্গেল বন্ড হয়ে গিয়ে এটা CH3, আমরা অ্যাসিটোন পাবো। কিন্তু যদি দেখা যায় যে আমাকে কোনো একটা পরিস্থিতিতে এটা CH2 করতে হবে আর এটাকে CHO করতে হবে অর্থাৎ অ্যালডিহাইড প্রস্তুত করতে হবে, তাহলে তখন আমাকে রিয়েজেন্টটা একটুখানি চেঞ্জ করতে হবে। যে রিয়েজেন্টটা আমাকে এখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে দেখো ডাইসালমাইল বোরেন, এটা অ্যামাইল হবে, সেটা একটুখানি ডাইসাইলঅ্যামাইল বোরেন। অর্থাৎ এই যে যৌগটা এখানে দেয়া আছে সংক্ষেপে আমরা R2BH, যেখানে R হচ্ছে তোমার এই CH3 একটা CH, তাতে আর একটা CH3, এখানে একটা CH, তার নিচে একটা CH3, এইটা হচ্ছে R, তার হোল টু BH, ডাইসাইঅ্যামাইল বোরেন। তাহলে এই যে যৌগটা যদি আমরা এই যৌগটাকে অনুঘটক হিসাবে ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে প্রান্তীয় অ্যালকাইনটা অ্যালডিহাইডে পরিণত হবে। যেমন ধরো আমরা এখানে প্রোপ 1 আইন নিয়েছিলাম, সেখানে যদি আমরা জল যোগ করি তাহলে আমরা অ্যাসিডোন পাচ্ছিলাম, কিন্তু আমরা 20% সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে ডাইসাইঅ্যামাইল বোরেন দিয়ে পরের ধাপে যদি আমরা হাইড্রোজেন পারক্সাইড ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি তখন যেটা পাওয়া যাচ্ছে দেখো CH3 CH2 CHO অর্থাৎ প্রোপিওন অ্যালডিহাইড। এইভাবে কিন্তু আমরা ত্রিবন্ধনযুক্ত যৌগ থেকে অ্যালডিহাইড এবং কিটোন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী রিয়েজেন্টটাকে বিভিন্ন ভাবে চুজ করে আমরা রিয়াকশানটাকে ঘটাতে পারি বা অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করতে পারি। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেম ডাইহ্যালাইড থেকে, অর্থাৎ 8 নম্বর যে মেথড, এই 8 নম্বর যে মেথড এটাকে বলা হয়ে থাকে জেম ডাইহ্যালাইড। অর্থাৎ কোনো ডাইহ্যালাইড যৌগে একটা কার্বনে যদি দুটো হ্যালাইড
হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড, সংক্ষেপে জেম ডাইহ্যালাইড। আর পাশাপাশি দুটো কার্বনে যদি দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তখন সেটাকে বলা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, সংক্ষেপে ভিস ডাইহ্যালাইড। এইগুলোকে নামকরণ করার সময় ইথিলিডিন ডাইহ্যালাইড বা ইথিলিডিন ডাইক্লোরাইড, আর এটা হচ্ছে ইথিলিন ডাইক্লোরাইড। অর্থাৎ সাধারণভাবে যদি বলা হয় থাকে অ্যালকিলিডিন ডাইহ্যালাইড আর হচ্ছে অ্যালকিলিন ডাইহ্যালাইড। তাহলে এটা হচ্ছে অ্যালকিলিন আর হচ্ছে অ্যালকিলিডিন, অর্থাৎ ইথিলিডিন ডাইক্লোরাইড আর হচ্ছে ইথিলিন ডাইক্লোরাইড। এইভাবে কিন্তু নামকরণ করা হয়ে থাকে। দেখো আমি এখানে একটা জেমিনাল ডাইহ্যালাইড নিয়েছি, যে জেমিনাল ডাইহ্যালাইডের তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড অথবা ব্যারাইটা বা বেরিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ দিয়েছি। দিলে দুটো হ্যালোজেন পরমাণু দুটো OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। কিন্তু একটা কার্বনে দুটো OH মূলক কখনোই থাকতে পারে না, সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এখানে একটা অ্যালডিহাইড মূলক অর্থাৎ অ্যাসিড অ্যালডিহাইড আমাদের তৈরি হবে। ঠিক একইভাবে আমরা যদি এই যৌগটা চুজ করতাম তাহলে সেখানে দুটো ক্লোরিন পরমাণু দুটো OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হতো, পরের ধাপে জল বেরিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের বেনজালডিহাইড যৌগটা আমরা কিন্তু পেতাম। এবার বলছে এতক্ষণ তো আমরা অ্যালডিহাইড প্রস্তুত করেছি, কিটোন কি প্রস্তুত করতে পারবো না? অবশ্যই প্রস্তুত করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে যে হ্যালোজেন পরমাণুগুলি সেগুলো প্রান্তীয় কার্বন পরমাণুতে না থেকে মাঝের কার্বন পরমাণুতে থাকবে। অর্থাৎ এখানে যদি আমরা তীব্র ক্ষার দিই তাহলে ওই হ্যালোজেন পরমাণুগুলো OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, পরের ধাপে সেখান থেকে জল অপসারণের মাধ্যমে দেখো কিটোন আমরা পেয়েছি। নেক্সট যেটা বলছে 9 নম্বর মেথড 1,2-ডাইঅল থেকে, অর্থাৎ পাশাপাশি দুটো কার্বনে দুটো OH মূলক থাকবে, সেই OH মূলক যুক্ত যৌগটাকে বিয়োজন ঘটিয়ে আমাদের অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুত করতে হবে। এখানে দেখো ডাইঅল, একে বিয়োজন করতে গেলে লেড টেট্রা অ্যাসিডেট PbOCOCH3 দিয়ে যদি আমরা জারণ ঘটাই তাহলে মাঝখান থেকে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে RCHO এই একটা পার্ট হবে, RCHO এই একটা পার্ট হবে, 2 অণু অ্যালডিহাইড তৈরি হবে। আর তার সাথে লেড টেট্রা অ্যাসিডেট বিজারিত হয়ে লেড ডাইঅ্যাসিটেট এবং 2 অণু অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন করবে। এবার বলছে যে ওই ডাইহ্যালাইডের যে বিভাজনটা সেটা আমরা লেড টেট্রা অ্যাসিডেটের পরিবর্তে পার আয়োডিক অ্যাসিড সহযোগেও করতে পারি। পার আয়োডিক অ্যাসিড সহযোগে বিক্রিয়া ঘটালে একদম উপরের বিক্রিয়ার ন্যায় সেম বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটার ফলে তোমার 2 অণু অ্যালডিহাইড এখানে আমরা পাবো, আর পার আয়োডিক অ্যাসিডে রূপান্তরিত হবে। এবার বলছে এ তো গেল অ্যালডিহাইড। এবার যে আমরা ডাইঅলটা নিয়েছিলাম সেই ডাইঅলে যদি এই হাইড্রোজেন পরমাণুগুলো আমরা অ্যালকিল মূলক দ্বারা প্রতিস্থাপন করে দিই তাহলে এখানে থেকে মাঝখান থেকে ভাঙবে, মাঝখান থেকে ভাঙার ফলে যেটা তৈরি হবে 2 অণু RCR ডাবল বন্ড O, অর্থাৎ কিটোন আমরা পাচ্ছি। অর্থাৎ যে ডাইঅলটা আমরা স্টার্টিং মেটেরিয়াল হিসাবে চুজ করছি সেই স্টার্টিং মেটেরিয়ালে উপস্থিত কার্বন এবং অ্যালকিল মূলকের উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াজাত পদার্থ হিসাবে কখনো কিটোন আর কখনো অ্যালডিহাইড পাচ্ছি। তার মানে এখান থেকে একটা কনসেপ্ট আমাদের মাথায় নিতে হচ্ছে, ডাইঅলের বিভাজন ঘটাতে গেলে আমাদের লেড টেট্রা অ্যাসিটেট বা লেড টেট্রা অ্যাসিটেট অথবা পার আয়োডিক অ্যাসিড যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এবার আমরা 10 নম্বর মেথডে যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে টলুইন থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইড। এই যে টলুইন যেটা আমরা নিয়েছি, এই টলুইনের যে বেঞ্জিনের যে পার্শ্ব শৃঙ্খল, বেঞ্জিনের পার্শ্ব শৃঙ্খলটাকে যদি আমরা তোমার ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যানাইডাইড দ্বারা জারণ ঘটাই তাহলে বেঞ্জিলিডিন অ্যাসিটেট, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে বিক্রিয়ার ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দ্বারা বিক্রিয়া ঘটালেই সঙ্গে সঙ্গে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। এবার এই বেঞ্জালডিহাইড পুনরায় ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দ্বারা জারিত হয়ে বেঞ্জোইক অ্যাসিডে রূপান্তরিত হতে পারে। এই অ্যালডিহাইড যাতে অ্যাসিডে রূপান্তরিত না হতে পারে সেই জন্য আমাদের অ্যাসিটিক অ্যানাইড্রাইডটা ব্যবহার করা হয়ে থাকে। ওই অ্যাসিটিক অ্যানাইড্রাইড বেঞ্জালডিহাইডের সাথে বিক্রিয়া ঘটিয়ে বেঞ্জিলিডিন অ্যাসিডের যৌগ গঠন করে, যে বেঞ্জিলিডিন অ্যাসিডের যৌগ পরের ধাপে লঘু H2SO4 দ্বারা আর্দ্র বিশ্লেষিত হলে বেঞ্জালডিহাইডে পরিণত হয়। এ তো গেল আমাদের টলুইন থেকে। এবার টলুইন থেকে
আমাদের বেঞ্জাইলডিহাইড প্রস্তুতির আর একটা পদ্ধতি ডেভেলপ করেছিলেন বিজ্ঞানী ইটার্ড। সেই বিজ্ঞানীর নাম অনুযায়ী এই বিক্রিয়া নামকরণ করা হয়েছে ইটার্ড বিক্রিয়া। কীরকম? টলোইন ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 CH2 দ্রাবকে যদি আমরা এটাকে জারিত করি তাহলে একটা অন্তর্বর্তী জটিল যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ CH ব্র্যাকেটে OCrCl2OH এর হোল 2। পরের ধাপে গিয়ে বলছে যদি ওই অন্তর্বর্তী জটিল যৌগটাকে জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি তাহলে এই মূলকটা পুরোটা অ্যালডিহাইড মূলকে রূপান্তরিত হবে। এবার বলছে বেঞ্জাইল ক্লোরাইড থেকে, অর্থাৎ বেঞ্জিনিকের মাথায় CH2Cl লেড নাইট্রেট বা কপার নাইট্রেট সহযোগে কার্বন ডাই অক্সাইড মাধ্যমে যদি আমরা উত্তপ্ত করি তাহলে তোমার বেঞ্জাইল ক্লোরাইড যৌগটা জারিত হয়ে বেঞ্জালডিহাইডে পরিণত হয়। এই বেঞ্জাইল ক্লোরাইডকে বেঞ্জালডিহাইডে পরিণত করার জন্য আর একটা পদ্ধতি বিজ্ঞানী সোমলেট ডেভেলপ করেছিলেন, সেই জন্য বিজ্ঞানীর নাম অনুযায়ী এটাকে সোমলেট বিক্রিয়াও বলা হয়ে থাকে। কীরকম? বেঞ্জাইল ক্লোরাইডকে যদি আমরা হেক্সামিথিলিন টেট্রামিন, এখানে নামটা আমি লিখিনি, এরপরে আমরা যখন অ্যালডিহাইডের রাসায়নিক ধর্ম আলোচনা করব সেখানে আমরা এটার প্রস্তুতি ব্যবহার সবই পড়ব। হেক্সামিথিলিন টেট্রামিন সহযোগে রিফ্ল্যাক্স করা হয়। এবার অনেকের মনে প্রশ্ন হয় রিফ্ল্যাক্সটা কি? অনলাইন যখন আমি ক্লাস তোমাদের বোঝাবো সেখানে বুঝিয়ে দেবো। শুধু এখানে বুঝে নাও রিফ্ল্যাক্স, অর্থাৎ রিফ্ল্যাক্স তবু একটুখানি আমি বলে নিই। রিফ্ল্যাক্স মানে হচ্ছে একটা গোলতল ফ্ল্যাক্সের মধ্যে তোমরা যে ক্লাস 9-এ পড়েছিলে পাতন, রিফ্ল্যাক্স কথার অর্থ হচ্ছে পাতন করতে হবে। পাতন করলে এই যে বেঞ্জাইল ক্লোরাইড বেঞ্জালডিহাইডে রূপান্তরিত হয়, বেঞ্জালডিহাইডে রূপান্তরিত হলো, কিন্তু বিক্রিয়া পাত্রে তো তোমার হেক্সামিথিলিন টেট্রামিন মিশে আছে, তখন ওটাকে বলছে লঘু HCl দ্বারা অম্লায়িত করে জল মিশিয়ে তারপরে যদি আমরা পাতন করি বেঞ্জালডিহাইড বাষ্প পাতিত হয়ে আসবে, সেটাকে কালেক্ট করলে বিশুদ্ধ বেঞ্জালডিহাইড আমরা লিকুইড অবস্থায় সংগ্রহ করতে পারবো। এটাই হচ্ছে সোমলেট বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইটার বিক্রিয়া, সোমলেট বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট যেটা আমরা আরেকটা বিক্রিয়া আলোচনা করব সেটা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়াটা কি? এটাও আমরা ক্লাস 11-এ পড়েছি। মানে গ্যাটারম্যান বিক্রিয়া তোমরা আরেকটাও পড়বে যে সানম্যানের বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, সেগুলো ছিল তোমার ডায়াজোনিয়াম লবণ থেকে হ্যালোবেনজিন প্রস্তুতি, কিন্তু এটা হচ্ছে গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। কীরকম? বেনজিনকে যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন সায়ানাইড সহযোগে অনার্ধে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি উত্তপ্ত করি তাহলে একটা অন্তর্বর্তী যৌগ ইমিন তৈরি হয়, যেটা পরের ধাপে গিয়ে আর্দ্র বিশ্লেষিত হয়ে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। এটাই কিন্তু গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস বিক্রিয়া নামে পরিচিত। এবার এখানে রিয়াকশান মেকানিজমটা আমি একটুখানি বলে দিয়েছি। দেখো, স্টেপ 1, প্রথমে এই যে HCN অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইড তার নাইট্রোজেনের মাথায় যে একজোড়া লোন পেয়ার ছিল, সেই লোন পেয়ার অ্যাসিড থেকে প্রোটনটাকে ট্র্যাপ করবে। প্রোটন ট্র্যাপ করার ফলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ হলো। এই নাইট্রোজেন প্লাস চার্জ ত্রিবন্ধন উঠে গিয়ে প্রশমিত হলো। প্রশমিত হওয়ার ফলে কার্বনটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেল। এবার Cl- যেটা প্রথমে HCl থেকে এসে উৎপন্ন হয়েছিল সেটা ওই C+ আয়নের সাথে যুক্ত হয়ে গেল, অর্থাৎ ইমিডোফরমাইল ক্লোরাইড তৈরি হলো। এই যে ইমিডোফরমাইল যৌগটা ক্লোরাইড যৌগটা তৈরি হলো সেটা স্টেপ 2-তে গিয়ে বেঞ্জালডিহাইডের সাথে তোমার ফিডেলক্রাফট টাইপের বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে এই একটা অন্তর্বর্তী যৌগ, পরের ধাপে যেটা জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে তোমার বেঞ্জালডিহাইড তৈরি করেছে। গ্যাটারম্যান কক্স সিনথেসিস, আমাদের এটা পরীক্ষায় মোস্ট প্রবাবলি 2018-এ এসেছে। গ্যাটারম্যান কক বিক্রিয়ার একটা উদাহরণ দাও। তাহলে গ্যাটারম্যান কক KOCH, তাহলে দেখো এখানেও কিন্তু বেঞ্জালডিহাইড তৈরি হচ্ছে। কী থেকে তৈরি হচ্ছে? বেনজিন থেকে তৈরি হচ্ছে। তাহলে বেনজিন তার সাথে কার্বন মনোক্সাইড এবং HCl মিশিয়ে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা কিউপ্রাস ক্লোরাইড, তবে অনার্দ্র দ্রবণের পরিবর্তে শুষ্ক ইথার মাধ্যমে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ ব্যবহার করলেও আমরা কিন্তু বেঞ্জালডিহাইড পাবো। এটাই হচ্ছে তোমার গ্যাটারম্যান কচ বা গ্যাটারম্যান কক, যাই বলো না কেন সেই বিক্রিয়া। কক তার সাথে CO, আর ওদিকে গ্যাটারম্যান, শুধু গ্যাটারম্যান কচ, দুটো রিয়েজেন্ট কিন্তু খুব গুলিয়ে যায়। সেজন্য বলছি গ্যাটারম্যান কচ তার মানে CO, এটা দিয়ে করতে হবে। আর প্রতি ক্ষেত্রে যে তোমার
HCl বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা ব্যবহার করতে হচ্ছে। আর সেখানে ছিল অনার্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে অনার্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং তার সাথে কিউপ্রাস ক্লোরাইড অনুঘটক হিসাবে ব্যবহার করা হচ্ছে। এরপরে যেটা আছে কিটোনের অন্যান্য প্রস্তুতি, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব।